রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, আবহ তরুণ দত্ত, সহ নির্দেশনায় অরূপ মন্ডল, আলো ধ্বনি রূপসজ্জায় মা লক্ষ্মী সাধর বুধবুধ, পরিবেশনায় লবণধর ধর্মরাজ নাট্য সংস্থা, পরিচালনা ধর্মরাজ গাজন কমিটি, সহযোগিতায় দিলীপ রায় ও যাদব ঘোষ, দল ম্যানেজার বিধান ঘোষ, সুর ও নেপথ্য কণ্ঠ গৌতম সিংহ, সম্পাদনা ও নির্দেশনায় মানিক ঘোষ। শুরু করতে চলেছি বিধির বিধান কে খণ্ডাবে বলো, কপালে যা আছে লেখা, মরণের পরে হলো পিতা পুত্রের এক পলকের একটু দেখা। আমার চমৎকার
বিচার চাইতে এসেছো? হ্যাঁ, আমি বিচার করব। অবসর নেওয়ার আগে আমি যেমন ন্যায় এবং নিরপেক্ষভাবে বিচার করেছি, আজও তাই করব। রজত, হ্যাঁ তুমি 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 আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার বয়স কত? লেখাপড়া? এই এম.কম বিদ্যে নিয়ে 35 বছর বয়সে তুমি তো কখনো শুনেছ পশ্চিমবাংলার কোন যুবতী মেয়ে স্বেচ্ছায় তার নিজের গায়ে কলঙ্কের কালি ছিটিয়েছে? অবশ্য শুনিনি, তবে সে মেয়েটা সব পারে। আমার চোখে সে একটা গণিকা। ওই পঙ্খী আমার পুরনো কর্মচারী, আর ওই মেয়ে বিলাসীকে আমি ছোট থেকেই জানি। আজ পর্যন্ত কেউ কোনোদিন ওর নামে নোংরা কথা বলেনি। আর তোমার এত সাহস! আপনি আমাকে ক্ষমা করুন। না, তোমাকে ক্ষমা করা উচিত নয়। এই মুহূর্তে উচিত আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া। কিন্তু তুমি আমার বৌমার দাদা আর শরৎ ব্যানার্জির নাতি বলে আমি তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে আর কোনোদিন যেন এই রায় চৌধুরী বাড়ি ত্রিসীমানায় না দেখতে পাই। ওকে, বলুন মালিক বাবু। যত শীঘ্র সম্ভব তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। বিয়ের যাবতীয় খরচ খরচার দায় দায়িত্ব সব আমার। বাবু সাহেব, আমি আমাকে ভুল করবেন না। আপনার কোন সন্তান মতো আমি অসহায়, ভীষণ ভীষণ অসহায়। চন্দ্রকান্ত রায় চৌধুরী, আজটা তুমি ঠিক করলে না। এই জন্য ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে। আজ যেমন তুমি আমাকে চাবল মারলে, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার আজকের আমাদের হিসাব আমি কড়ায় গন্ডায় বুঝে নেব। আজ থেকে আমি শুরু করব প্রতিশোধের খেলা। আরে বাবা, কারো কোনো পাত্তাই নেই। আমার ডাক তো শুনতে পাচ্ছে না। শিবু, এই শিবু, তুমি আমার সঙ্গে সেই ছেলেবেলার মতো খেলতে খেলছো নাকি? শিবু, এই শিবু, এখানে কেউ আছেন? দয়া করে আমাকে যদি রাস্তাটা একটু পার করে দিতেন। সারপ্রাইজ দেবার জন্য শিবু তার কণ্ঠস্বর বদল করে আমার সঙ্গে অন্ধের অভিনয় করছে। অলরাইট, আমিও প্রায় বেড়াচ্ছি, আমি ওর সঙ্গে একটু অন্ধের অ্যাক্টিং করি। শুনছেন, পারফিউমের গন্ধে মনে হচ্ছে আপনি একজন মহিলা। দয়া করে আমাকে যদি রাস্তাটা একটু পার করে দিতেন। পার করে দেবো বলুন, আমিও তো আপনার মতো অন্ধ। তাহলে আসুন না, আমরা হাত ধরাধরি করে জোড়া দেখি যাই। আমি হৃদয় দিয়ে অনুভব করেছি। এবার আসুন না, আমার হৃদয় দিয়ে আপনার হৃদয়টাকে অনুভব করি।
একবার ভালো করে মিলিয়ে নিন। আমরা যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি। আপনারা কি বলতে চাইছেন? মানে আপনারা কি করছেন? আপনার হবে না মানে আপনি নায়িকা হতে পারবেন। তার মানে হলো ম্যাডাম, আমরা হলাম সিনেমার লোক, নতুন নায়িকা নতুন লোকেশনে খুঁজে বেরিয়েছিলাম। পেছনে দেখে আপনাকে খুব পছন্দ হয়ে গেল, তাই চলে এলাম। আর আমি যে নেক্সট ছবিটা শুটিং করছি তাহলে ঠিক এইরকম একটা সিকোয়েন্স আছে, তাই আপনাকে রিহার্সালটা একবার করিয়ে নিলাম। কারণ আমার নেক্সট ছবি নায়িকা হলেন আপনি। নিশ্চয়ই হবে। আপনাকে আমি তৈরি করে দেবো। আমি বাংলা সিনেমার মেগা হিট ডাইরেক্টর মিস্টার নারু মিত্তি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ওনার সঙ্গে পরিচয় করি। উনি হলেন বাংলা টিভি সিরিয়ালে উদীয়মান মেগা হিরো মিস্টার কাঞ্চন কুমার। প্লাটিনে দূর ফিরে যা। উনি দূরদর্শন খেতে বলে দূর, আবার ফিল্ম খেতে বলে ফিল্ম, আর রেডিও খেতে বলে রে। আর যদি কখনো যাত্রায় যান, তাই যা শব্দটি ওনার লেজে আমি অ্যাডভান্স বুঝিয়ে দিলাম। কিন্তু উনি যদি কিছু না শিখে যাত্রায় যান, তাহলে আসলে উঠে কোট করবেন। তখনই দর্শকরা বিদ্রুপ করে বলবে, ওরে কাঞ্চন কুমার উড়বে না যা, উড়বে না যা। আচ্ছা মিস মুখার্জি, আপনি কি আমার কথায় খুব কষ্ট পেয়েছেন? না, তেমন একটা কষ্ট পাইনি। প্রথম ভীষণ রাগ হয়েছিল, তারপর যখন জানতে পারলাম আপনারা সিনেমার লোক। তার মানে আপনি খুব সিনেমা ভালোবাসেন? শুধু ভালোই বাসে না, আমার দীর্ঘদিনের ইচ্ছা আমি সিনেমায় অভিনয় করব। আমাদের বাড়িতে বসে আছেন কেন? দেখছেন না আজকালকার গৃহস্থ বাড়ির মা বউ এমনকি বাড়ির ছেলেরা পর্যন্ত সিনেমা এবং সিরিয়ালে জন্য পড়েছে। হ্যাঁ, কিন্তু আমি তো অভিনয় করতে পারবো। কেন পারবেন না? এই নারু বাবু আপনাকে তৈরি করে নেবে। বাংলা সিনেমার রচনা, ঋতুপর্ণা, এমনকি বলিউডের কারিনা, কারিশমা, বিপাশা কিন্তু এই নারু বাবু তৈরি করে নিয়েছে। মানে এই নারুবাবু ভীষণ গুণী এবং ব্যস্ত মানুষ। আরে ব্যস্ত বলে ব্যস্ত, একদম স্নান খাওয়ার সময় নেই। এই তো গতকাল ইউটিউবে বলে রামুজি রাও আমাকে ফোন করে বললে, নারু বাবু রান্না করো না, রান্না মোটা করো না, রান্না কষ্ট। আমি তাকে বলে দিয়েছি, ইল্লো রামুজি নিজের ডায়াল কেনা কেনাকে রি আপনাকে আচ্ছা নারুবাবু, আপনার এই কথাটা মানে নাকি? মানে জানতে চাইবেন না, মানে জানতে চাইবেন না, ভীষণ দুর্গন্ধ বাসাটা যে তেলে। হ্যাঁ, এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনার সঙ্গে পরিচয়টাই করা হয়নি। তাই? শুনুন তাহলে, আমার নাম পায়েল মুখার্জি। আপনি কি জোড়া দিকেই থাকেন? হ্যাঁ, জোড়া দিকে চন্দ্রকান্ত চৌধুরী সম্পর্কে আমার জ্যাঠা। ছোটবেলায় বাবা মায়ের আবার বলতে আমাকে মানুষ করেছে। আরে, কি আশ্চর্য! উনি তো আমার বোন ছন্দার শ্বশুর। মানে, আপনি শরৎ দাদুর নাতি? আপনি আমার দাদুকেও চেনেন? আরে বাবা, শরৎ দাদুকে চিনি না, পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নেই। আর পশ্চিমবঙ্গের যত মানুষ ওনাকে চেনে, তার চেয়ে আমি অনেক বেশি চিনি। তাছাড়া উনি হলেন একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী। দেশের মাটি তোমার ঘরে ঢাকায় মাথা। ও আমার দেশের মাটি তোমার ঘরে ঢাকায় মাথা। তোমাকে বিশ্বময়ী তোমাকে বিশ্বময় আচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঢাকায় ভাই বলছি না দেখে ফিল্মটা বুঝি। ভালো আছে দাদু, তুমি ভালো আছো তো? আমি অযোধ্যা আমাকে ভালো থাকতে দিয়েছে, তার জন্য শিবুর বাবা চন্দ্রকান্তের সামনে মুখ দেখাতে পারি না। লজ্জায় ঘৃণায় মনটা মরে আমার শেষ হয়ে গেছে।
তোমার সেই মরে যাওয়া মনটাকে যদি আমি আবার বাঁচিয়ে তুলি দাদু। দাদু বলে ডাকলে তুমি কে ভাই? আমাকে চিনতে পারছো না দাদু? আমি তোমার বড় ভাই কাঞ্চন। ও উষাসরে দাদা দুর্যোধন, এরকালে মধুলয়ে মুখে কোনি সুখে তা প্রয়োজনে তব হেতা গমন, কোমরে কোনি সে দ্রৌপদীর করিবে বস্ত্র হরণ। অকারণ দোষ কেন দাও মহামতি? তরাগতি চেয়ে দেখো ওই মুখ কানে কলঙ্ক কানে নাকি আছে কোনো কানে? আমি মুখ ফিরে চলে যাচ্ছ কেন দাদু? আমাকে তোমার বুকে নিয়ে নেবে না? কি করে নেব? এই বুকের বিশ্বাসের ভান্ডারটা যে মরে শূন্য হয়ে গেছে। আপনার সেই শূন্যস্থান যদি আপনার বড়নাতে পূর্ণ করে দেন। তাহলে তাহলে এতদিন কোথায় ছিলে? এই বুড়ো দাদু একাকী গায়ের বাড়িতে কি করছে সে খবর নিয়েছো? না না, নাইনি। সম্পর্কটা যখন ধুলোই পড়ে গেছে তখন পরিষ্কার করে কি লাভ? দাদু আমি ওই আর একটা রজত, তোরা দুটোই শয়তান, তোদের আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে না? আমার ভাই দুর্যোধন হলেও আমি তো দুঃশাসন নই। মনে করো না দাদু, মনে করো না আমি মহাভারতের সেই উপেক্ষিত সন্তান বিকর্ণ। হ্যাঁ দাদু, হ্যাঁ, ভাইয়ের মুখে আমি সব কথাই শুনেছি এবং এও বুঝেছি আসল দোষী আমার ভাই। আর তাই তো আমি গ্রামে এসেছি ওই চন্দ্রকান্ত কাকাবাবুর কাছে ক্ষমা চাইতে। বাহ দাদু ভাই বাহ, তোমার কথা শুনে আমার এই মনের বোঝাটা যেন অনেক হালকা হয়ে গেল। আমি আশীর্বাদ করি তুমি জয়ী হও, তুমি জয়ী হও। আরে বাপ, আমি যদি এক হয়ে যাই রাতে করে গড়ার করে খাও। কি করবো ডার্লিং? তোমাকে বুকে টেনে নিলে আমার শিশু সঙ্গীতকে রাগ করবে। মোটেই না দাদু, শিবু মোটেই রাগ করবে না, মোটেই না। থাম না ছুরি থাম, ওর শিবুসা গাছ তুই কেন হাবুডুবু খাচ্ছে? আর তুই তো একেবারে তলিয়ে গেছিস। দাদু, তুমি না ভীষণই যাও। তোমার সঙ্গে আমি কথাই বলবো না, তুমি কষ্ট করো না। আমি চলে যাচ্ছি। বাই কাঞ্চনবাবু, আমার ভালো দেখা হবে। বাবা। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই দাদু ভাই, ওটা আলেয়া। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি একটু পরেই যাচ্ছি। ঠিক আছে দাদু, তাড়াতাড়ি এসো কিন্তু। যৌবন বড়ই ক্ষণস্থায়ী, কারো বাধা মানে না, নিষেধ শোনে না, আপন গতিতে এগিয়ে যায়। যাইনি পাইলগুড়ি ভাই এখনো বাড়ি যায়নি। ও শরৎ দাদু, তুমি পাইলগুড়িকে দেখেছো? কেন রে গোপী, কি হয়েছে? আরে সর্বনাশ হয়েছে দাদু। শিবু তো আমাকে স্টেশন থেকে পাইলগুড়িকে নিয়ে আসতে বলেছিল, কিন্তু এই 3 মাস খাই ফরমাস খাচ্ছি কি আমার দেরি হয়ে গেল। কিন্তু পায়েল তো বাড়ি চলে গেছে। যা বাবা, আমার বাঁচি পাবে বলে। কিন্তু তুই পায়েল কাঁদতে স্টেশনে যাচ্ছিলি কেন? শিবু কোথায়? শিবু আজ শিবুর জন্মদিন গো। ও আই
আরে ও বড় খোকা, বলি ঠাকুরের কাছে প্রণাম করি, কি জিজ্ঞাসা করলি, কি চাইলি? আমার নিজের জন্য কিছু চাইনি মা। ঠাকুরকে বলছি, ঠাকুর আমার বাবার শরীর সুস্থ রেখো আর মায়ের মঙ্গল করো। তুই কে রে হত বাবা, তুই কে? কেন না, আমি তোমার শিবু, তোমার খোকা। তুই বড্ড সরল রে বাবা, তাই তো তোকে নিয়ে আমার বড় চিন্তা হয়। চিন্তা করো না খুড়িমা, আমি তো আছি। তা তো আমি জানি বাবা অনাথ, তবু ওর বাবা যে খোকাকে একদম সহ্য করতে পারে না। ঠিক বলেছো মা, বর্ষার প্রতি বাবার ব্যবহারে আমার খুব কষ্ট হয়। দূর মুখা, কষ্ট কেন পাবি? বাবা তার অন্যায় কিছু করেনি। লেখাপড়া না শিখলে কোনো বাবা তার ছেলেকে ভালোবাসে? এই ধর না, আমার মেজো ভাই দেখুন, অনেকগুলো পাস দিয়েছি। তুই বড় স্কুলে ভালো করে লেখাপড়া শিখেছিস, অথচ আমি কিছুই জানি না, একেবারে নবলঙ্কা। তুমি হাসছো। যা সত্যি তাই বলছি। জানিস না, বাবা কি বলে জানিস, যে জমিতে কোনো ফসল হয় না সেই জমি নাকি কোনো দামই নেই। কিন্তু আমি তোকে লেখাপড়া শেখাতে চেয়েছিলাম বাবা। আমি তখন এবারে বউ হয়ে আসি, তুই তখন 1 বছরের শিশু, দিনরাত মা মা বলে কাঁদতিস আর আমাকে আঁকড়ে ধরতিস। তারপর তুই যখন একটু বড় হলি, তখন তোকে আর পাইনি, তোর বাবা একটা বড় স্কুলে ভর্তি করে দিল। কিন্তু এই যা, ভুলে গেছি। এই খোকা, কোথায় যাচ্ছিস? কোথায় যায়নি তোমার, কোথায় যায়নি? বর্দা, বর্দা, মা ফিরেছে বাবা। মাকে বল না। হ্যাঁ বাবা ফিরেছে। এই তো শোন, এক কাজ কর, তুই বরং সরকারে তো প্রসাদ নিয়ে আয়। ঠিক আছে মা, ঠিক আছে। আরে ও খোকা, বলে প্রসাদ না নিয়ে তুই কোথায় চলে যাচ্ছিস? ওই মতো তখন নানি তুই। হ্যাঁ, কে যেন ডাকছে আমাকে। যশোদা, হ্যাঁ, কে? তোর বাবা ডাকছে মনে হচ্ছে। বাবা বাবা তোমাকে ডাকছে মা। তোর বাবা এর মধ্যেই রাজবাড়ি থেকে ফিরে গেল। হ্যাঁ মা, বাবা ফিরেছে। ফিরেছে? তাহলে যাই, আমি বরং তোর বাবা কি বলছে সেটা একবার শুনে আসি। এই না বাবা, এই না প্রসাদ। আমি আসি খুড়িমা, আমি বাবাকে সরিয়ে যেতে হবে। সন্ধ্যা দিকে না, আমি প্রসাদটা দিয়ে আসি। তাই যা বাবা, তাই যা। ওই বর্দা, ওসব নানি তুই। তুই দাঁড়িয়ে পড়লি কেন? যা। বুঝলে মা, বর্দা যে জন্য যাচ্ছিল তার আর দরকার হবে না। তার মানে কেন? তার মানে কি, এত রাত্রে প্রসাদ খেলে সন্ধ্যা দিকে পেট খারাপ হয়, তার চেয়ে প্রসাদটা তুমি খেয়ে নাও পাই। কি মাইমা, তুই কখন এলি? হ্যাঁ নে মা, নে, তুই প্রসাদ নে মা। হ্যাঁ মা, তুই ভালো ছিলি তো? হ্যাঁ মা, তা তোর পড়াশোনা কেমন চলছে? সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা। মা, তাই নাকি? তাহলে তো আপনি একদম চিন্তা করবেন না যে তাই না, আমি আপনাকে কথা দিচ্ছি সব বিষয়ে আমি বড় বড় রাজভোগ পাবো। খোকা পায়ে যশোদা, যশোদা, পায়ে তোকে নিয়ে কিন্তু তোর বড়, তোর জ্যাঠামশাই বড় আশা। হ্যাঁ রে, যশোদা যশোদা বলে কে ডাকলো? হ্যাঁ মা, বাবা ফিরেছে। বাবা ফিরেছে? তাহলে যাই, আমি বরং তোর বাবার সাথে দেখা করব। শিবু! দাঁড়া বাবা, দাঁড়া, যত খুশি তুই কাঁদতা না, আমি বরং ততক্ষণ দেখে আসি তোর বাবা আমাকে কেন ডাকছে। বুঝলে পাইলি? এই তখন তুই পড়তে বসবি না? আজ বলা বন্ধ। তোর জন্মদিন উপলক্ষে আমি পাইলি তোকে জমিয়ে গল্প করবো। কি বলো পাইলি? কি বললে বাবা, তো তুমি বাড়ি পাঠিয়ে দেবো? এই তখন তুমি মাকে সেটা বলছো না, 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 না। আমি তোর ব্যাপারটা বলে দেবো। হ্যাঁ বিশ্বাস করো, মাঝে মাসিক আমাদের আচ্ছা, তুমি তো আমার সঙ্গে কথাই বলো না। এই পাই দেখো দেখো, আকাশের কত সুন্দর প্রাণ বসে। এই যে, নমস্কার, নমস্কার চান। সূর্য আচ্ছা, রাতের বেলায় সূর্য ওঠে না। চারা? ঠিক আছে, তুমি যখন আমার সঙ্গে কোনো কথাই বলবে না, তখন আমি ফুলির কাছেই যাই।
ফুলি হ্যাঁ, তুমি আমার কি শুনে তুমি মানে ফুলেশ্বরী, এটা আমি খুব ভালোবাসি। What? না, মানে আমি তোমাকেও ভালোবাসি আর ফুলেশ্বরীকেও ভালোবাসি। তাকে ভালোবাসো না একবার আমার কথা তোমার মনে পড়ে না কিন্তু এখন আর পড়ে না। খবরদার বলছি খবরদার তুমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলছি কোনো সম্পর্ক কিন্তু ফুলটা আমাকে দেখলেই ছুটে আসবে আর তার গায়ে মাথায় এই মুখের হাত দেওয়াতে হবে। তার বাবার নাম কি জানি না আমি, নামটি তাহার ফুলি, শরীরে আমার জাগে শিহরণ, তাকে একটু ছুঁলে বাছু কি ব্যাপার যশোদা, বাড়িতে এত গোলমাল কিসে? খবরদার তুমি আমাকে প্রণাম করবে না। ও আজ তোমার জন্মদিন? আজকে দিনে তুমি পৃথিবীতে এসেছো? কে আসতে বলেছো? এসে তুমি আমার কি উপকারটাই করেছো? জন্মের পর তো মাকে খেয়েছো, আমার অর্থ মান সম্মান সব খেয়েছো, আর কি খেতে চাও তুমি? ঠিকই বলছি যশোদা। ওই রাস্তাটা কোন সাহসে আমাকে প্রণাম করতে আসে? ও কি আমার মুখ রেখেছে? আমার কোন স্বপ্ন পূরণ করবে? হ্যাঁ স্বপ্ন, স্বপ্ন। ও আমার আর ভারতের স্বপ্নের সন্তান। ও জন্ম হওয়ার সাথে সাথে আমার ভারতে চলে গেল। তবু আমি হাল ছাড়িনি। ওকে মানুষ করার জন্য তোমাকে নিয়ে এলাম। ভেবেছিলাম ওর গৌরবে আমার মুখটা উজ্জ্বল হবে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবো তখন গ্রামের 5টা মানুষ আমার দিকে আঙুল বাড়িয়ে বলবে, ওই ওই যাচ্ছে দেশ ও দেশের গৌরব, সব জিন্নাত রায় চৌধুরী বাবা, চন্দ্রকান্ত রায় চৌধুরী। আর সেই আশাতেই সেদিনে সেই ছোট্ট শিশুকে পায়েলের সঙ্গে একই স্কুলে একই ক্লাসে ভর্তি করে দিলাম। পায়েল লেখাপড়া শিখলো, কিন্তু আমার নিজের ছেলে হলো মূর্খ, অপদার্থ,
আশীর্বাদ করবো দোষরা? কি করে আশীর্বাদ করবো? সুন্দর স্বপ্ন দেখা এই পিতৃহৃদয়টা ওই হতভাগাটা ভেঙে খান খান করে দিয়েছে। অথচ আমার ছেলে দেবু লেখাপড়া শিখে আমার মুখ উজ্জ্বল করেছে। তাই তো দেবুর পাশাপাশি বসিয়ে ওকে যখন আমার স্নেহ ক্লাদন্দে ওজন করে তখন দেবুর দিকটায় ভারী হয়ে যায় দোষটা। আর ওকে দেখে আমার শরীরে জ্বালা হয় না। এই মুহূর্তে আমি ওকে আশীর্বাদ করতে পারবো না। ওকে সুধা, ওই রাষ্ট্রটা কি সন্ধান দিতে পারবে এই দৈরম নরক থেকে মুক্তির গৌরব? পারবে না দশরা, পারবে না। কারণ ও নিজের জীবনের লজ্জা, আমার জীবনের লজ্জা, আমার বংশের লজ্জা, আমার পিতৃত্বের লজ্জা। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি বদলে যাচ্ছি। আমার জামিন করার কোনো অধিকার নেই। জন্মের বাবার আশীর্বাদ পাওয়ার কোনো অধিকার নেই। এই বাড়ির আরেকজন কাজের লোক হিসেবে যশোদা, ওকে বলে দাও ওজন আজ রাতে নিজের হাতে আমার গাড়িটা পরিষ্কার হবে। কাল সকালে আমি সদরে যাব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। আপনি শুধু এক পলকের জন্য আমাকে চেয়ে দেখুন। শুধু একবার, শুধু একটি বার আমাকে খোকা বলে রাখুন। এর পেছনে আমি কিচ্ছু চাই না বাবা, এর পেছনে আমি কিচ্ছু চাই না। যশোদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো কি বলবে? আমার বন্ধু নবীনের ছেলে জয়ন্ত আমাকে চিঠি দিয়েছে। চিঠিতে লিখেছে তার বন্ধু নবীনের সঙ্গে আমার পায়েলে বিয়ে দিতে চায়। আমারও তো ইচ্ছা, কারণ ছেলেটি হচ্ছে নম্র, ভদ্র এবং শিক্ষিত। তুমি কি বলো? তুমি বড় ভাইকে ফেলে দিয়ে মেজ ভাই দেবুর বিয়ে দিয়েছো, আর প্রায়ের বিয়ে দিতে চাইছো। কিন্তু তুমি একবার কি শিবুর বিয়ের কথা ভাবতে না? তুমি কি চাও ওই অপদার্থটার সঙ্গে বিয়ে দিয়ে আমি কোনো মেয়ের সর্বনাশ করি? তাছাড়া ওই মূর্খটাকে কোন মেয়ে বিয়ে করেছে? পায়েল কি করবে? পায়েল আমার হ্যাঁ, আমি ভাবছি পায়েলের সঙ্গে শিবুর বিয়ে হলে পায়েল সুখী হবে। আমার